অল ডিয়ার মাই ফ্রেন্ডস, আজ আমরা মডেল কোশ্চেন 13 পার্ট 2তে মোটামুটি 4-এর যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ 2 মার্কের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা করব এবং ধীরে ধীরে প্রত্যেকটা অঙ্ক বোঝার চেষ্টা করব। এবং একটা প্রশ্নেতে একটু ভুল আছে, সেটা আমি একটু সংশোধন করে দেবো। আর 2-একটা প্রশ্নের উত্তরও ভুল আছে, সেগুলো দেখে আবার ঘাবড়ে যাবো না। এবারে মোটামুটি করে আমরা প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে শেখার চেষ্টা করব। আর বেশি বিস্তারিত লেখালেখির ধারে যাব না। যে টপিকগুলো আমরা শিখে ফেলেছি সেগুলোতে আমরা বেশি লিখবো না, বাট যেভাবে শিখতে হয় আমি শিখাবো তোমাদেরকে। শুধু এখানে শিখে নাও, আর যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো সবসময় মনে রাখবে। এবার দেখো কি বলছে, বার্ষিক সরল সুদের হার 10% থেকে 12% হওয়ায় প্রাপ্ত সুদ 200 টাকা বাড়লো, আসল নির্ণয় করো। ওকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে আসল আমাদের পি টাকা। ক্লিয়ার? ওকে, তাহলে আসল আমাদের কি ইকুয়াল টু পি, সুদ ইকুয়াল টু কত? আই, তাই তো? তাহলে দুটো সুদের মধ্যে পার্থক্য রয়েছে, তাই তো? তাহলে একটা একটা জিনিস দেখি আমরা। প্রথম ক্ষেত্রে সুদ, হ্যাঁ, যখন আমাদের 12% সুদের হার, তাহলে সুদের হার যখন 12% তখন আমাদের আসল কত? সরি, তখন আমাদের সুদ কত? তাহলে পি ইন্টু সুদের হার 12 ইন্টু, যেহেতু সময়ের উল্লেখ নেই সুতরাং 1 বছর ধরে নেব। এটা এটা আমাদের কোন ক্ষেত্রে? যখন সুদের হার 12%, পি আর টি, এখন তো আমাদের পি আর টি বাই 100। এবার আরেকটা কি আছে? পি আর আর অর্থাৎ কত? 10, অর্থাৎ সুদের হার 10% আছে। এবার এদেরকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি কত? 200 টাকা। বুঝা গেল? অর্থাৎ সুদের হার যখন 12% তখনকার সুদ বের করলাম, আর যখন 10% তখনের সুদ বের করলাম। ওকে, আর এদের পার্থক্য বলেছে 200 টাকা। তাহলে এখান থেকে চলো, এখানে কাটাকাটি করার দরকার নেই আপাতত। 12p বাই 100 মাইনাস অফ 10p বাই 100 ইকুয়াল টু 200 টাকা। বা এখান থেকে লসাগু, তাহলে 12p, এর থেকে 10p চলে গেল, তাহলে কত হয়? 2p। তাহলে 2p ইকুয়াল টু 200 ইন্টু 100, এই 2 দিয়ে এই 2কে কাটো, তাহলে 1 শূন্য শূন্য কেটে এখানে বসে গেল। তাহলে 1 1 2 3 4, 4 শূন্য। ঠিক আছে? আশা করি পুরো বুঝতে পেরেছ। যেহেতু সরল সুদের অঙ্ক, একদম সহজ ব্যাপার, শুধুমাত্র এটা করে দিতে হবে। এবার চলো, এটা কিন্তু শর্তে লিখবে, এখানে লিখবে শর্তে। ওকে, আর এখানে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেবে এখানে, পুরো ডাটাগুলো। এবার পরে প্রশ্নটা দেখে নাও। সহজগুলো তো বেশি বিস্তারিত যাবো না আমরা, যেটা একটু কঠিন সেটাই আমরা বিস্তারিত যাবো। এই যেমন 9টা একটু বেশ ঝামেলাকর তোমাদের কাছে। সরি, এটা 2 নম্বরে যেটা আছে x, সরি, x ইকুয়াল টু রয়েছে 9 প্লাস 4 রুট 5। এটুক তো? ওকে, 4 রুট 5। এবার আমাদের মান বের করতে বলেছে রুট অফ এক্স প্লাস অফ 1 বাই রুট অফ এক্স, এর মান বের করতে বলছে 2 নম্বরে। এখানে দেখো, তাহলে আমাদের মোটামুটি করে এক্স পেয়েছি, তাহলে রুট এক্স কত হবে? তাহলে রুট এক্স, এই পাশে রুট নিলে এই পুরোটার পাশে রুট নিতে হবে, তাই তো? 9 প্লাস 4 রুট 5। এবার তাহলে 1 বাই রুট আমাদের কত হবে? তার আগে 1 বাই এক্সটা বের করে নিই। ওকে, এক্স পেয়েছি, তাহলে 1 বাই এক্স ইকুয়াল টু কত? 1 বাই এক্স ইকুয়াল টু 1 বাই 9 প্লাস 4 রুট অফ 5। এখানে দেখো তো, করণ নিরসন করতে হলে আমরা কত দিয়ে গুণ করব? উভয় পক্ষে এখানে দিয়ে কার সামনে করণ, কোথায় করণই আছে? রুট 5, এখানে যদি আমি মাইনাস নিয়ে নিই তো অনুবদ্ধ করে দিলাম এখানে, তাহলে এখানে 9 মাইনাস 4 রুট অফ 5। তাহলে এখান থেকে দেখো a প্লাস b, তাহলে এখান থেকে বলতে পারি 9 মাইনাস 4 রুট অফ 5। তাহলে এখান থেকে কি আসবে? 9 নং a b, তাহলে a স্কয়ার 81। আর এখানে কত হচ্ছে? 4 4, দেখো 4 রুট অফ 5 তার হোল স্কয়ার, তাহলে
4 3 16 গুণ 5 5 16 80। ওকে, তাহলে 80 ইকুয়াল টু নিচে কত 1, তাহলে এটা কত হচ্ছে 9 4√5। তাহলে আমরা পেয়ে গেছি x পেয়ে গেছি, 1/x পেয়ে গেছি। এটা একটু লিখে রাখো, পাশে এত দূর লিখে রাখো, আমি একটু মুছে ফেলবো। তাহলে এখান থেকে আমরা 1/x টা পেয়েছি কত 9 মাইনাস 4√5। এবার আমাদের মোটামুটি রুট এক্স দিয়েছে, তাই তো? তাহলে আমরা একটা কাজ করি, রুট এক্স প্লাস অফ 1/√x তার হোল স্কয়ার করি। তাহলে এটা কত হচ্ছে a প্লাস b, তাই তো? তাহলে a স্কয়ার অর্থাৎ রুট এক্স তার হোল স্কয়ার প্লাস অফ b স্কয়ার বা 2ab নিয়ে নিচ্ছি, 2 ইন্টু a, এটা আমার b প্লাস অফ b স্কয়ার কত 1/√x তার হোল স্কয়ার। ক্লিয়ার? এবার তাহলে এখানে কত পাচ্ছি x প্লাস অফ এটা কেটে দাও, এখানে কত পাচ্ছি 2 প্লাস অফ এখানে কত পাচ্ছি 1/x। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত 9 প্লাস 4√5 প্লাস অফ এখানে 2 আছে প্লাস অফ 9 মাইনাস 4√5। তাহলে এইটুকু এইটুকু কেটে যায়, তাহলে এখানে কত থাকছে 9 9 18 20। ক্লিয়ার? তাহলে এবার যদি আমরা উভয় পক্ষে বর্গমূল করি তাহলে √x প্লাস অফ 1/√x ইকুয়াল টু √20 পাবো। √20 ইকুয়াল টু কত লেখা যায় 4 গুণ 5, 4 যদি বাইরে আসে চলে তাহলে 2√5। ক্লিয়ার হলো? একদম সহজভাবে করে দিয়েছি। দেখো একটু ভালো করে বুঝে নাও বিষয়টা। প্রথম আমরা 1/x এর মান বের করছি, এরপরে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র আমরা ব্যবহার করেছি, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস অফ b স্কয়ার। এখান থেকে একটু ই করে নাও, বুঝে নাও। ক্লিয়ার? পুরো বিষয়টা আমি বললাম তোমাদেরকে। এবার পরের প্রশ্নটা একটু পড়বে। ওকে, পরের যে প্রশ্নটা আছে সেটা a/4, এখান থেকে দেখা যাবে a/4 মাইনাস a প্লাস অফ b/4 মাইনাস b প্লাস অফ c/4 মাইনাস c ইকুয়াল টু আছে আমার 1। তাহলে এখান থেকে আমাদের বলেছে এই যেখানে যেখানে a b c এর উপরে রয়েছে এখানে প্রত্যেকের জায়গায় আমাদের 1 বানাতে হবে এবং তাদের মান কত সেটা আমাদের বের করতে হবে, তাই তো? তাহলে এখানে একটা কাজ করি, মোটামুটি করে প্রত্যেকের সঙ্গে আমরা 1 যোগ করে দিচ্ছি। 4 মাইনাস a প্লাস অফ 1 প্লাস অফ b বাই 4 মাইনাস b প্লাস অফ 1 প্লাস অফ c বাই 4 মাইনাস c প্লাস অফ 1 ইকুয়াল টু, এর পাশে 1 2 3 নিয়েছি, তাহলে ওই পাশে আমরা কি করব 3 যোগ করে দেব, তাই তো? অর্থাৎ দুই পক্ষে আমরা সমান সংখ্যক জিনিস দিয়ে গুণ ভাগ যোগ বিয়োগ করতে পারি। ক্লিয়ার? বুঝা গেল? এবার দেখো তাহলে এখান থেকে এর লসাগু কত 4 মাইনাস a, তাহলে এখানে থাকে কত a প্লাস অফ 4 মাইনাস অফ a, এখান থেকে পাচ্ছি কত 4 মাইনাস b, এই দুটো থেকে। তাহলে এখানে থাকে আমার b আর একের সাথে এর গুণ হলে হয় 4 মাইনাস অফ b। একইভাবে এখানে পাচ্ছি কত 4 মাইনাস c, তাহলে c প্লাস 4 মাইনাস অফ c ইকুয়াল টু 4। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে a a কাটে, এখান থেকে b b কেটে যায়, এখান থেকে c c কেটে যায়, তাহলে এখানে কত থাকছে 4/4 মাইনাস a প্লাস অফ 4/4 মাইনাস b প্লাস অফ 4/4 মাইনাস অফ c ইকুয়াল টু 4। বা এখানে 4 4 4 সবগুলোকে এখানে দেখো, তুমি যদি একবারে চাও যে আমি কমন নিয়ে নেব, একবার কমন নিয়ে দেখাতে পারো যে এখান থেকে আমি 4 কমন নিয়ে নিয়েছি, তাহলে 1/4 মাইনাস a থাকে প্লাস অফ 1/4 মাইনাস b থাকে প্লাস অফ 1/4 মাইনাস c থাকে, এখান থেকে 4 কমন নিয়েছি ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে যদি 4 4 কেটে দিই তাহলে কত হচ্ছে
পরপর কাটলে হয় 1, তাই তো? তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। তাহলে একবারে তুমি করে দিতে পারো, এই লাইন থেকে একবারে এখানে আসতে পারো যে আমি 4 দিয়ে উভয় পক্ষে ভাগ করেছি। ক্লিয়ার? বুঝা গেল তো? অঙ্কটা তুলে নাও, পরে অঙ্কটা আমি দেখছি। ওকে, ওকে, চলো। পরের যে অঙ্কটা রয়েছে সেখানে একটুখানি ভুল রয়েছে, দেখবে। এখানে বলছে কোনো বৃত্তের 18 আর, এখানে 18 আর ছিল, এখানে 18 আর হবে না, এখানে হবে 18 পাই। ওকে, অঙ্কটা ওখানে কোনোভাবে পায়ের বদলে আর লিখে দিয়েছে। এবার দেখো কি বলছে, কোন বৃত্তের 18 পাই সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটা চাপ বৃত্তটির কেন্দ্রে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করি। চলো, তাহলে আমরা একটা সূত্র জানি, যে কোন চাপ দ্বারা উৎপন্ন কোণ, ধরো এখান থেকে এইটুকু চাপ নিলাম আর এই কেন্দ্রে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে উৎপন্ন কোণ ইকুয়াল টু 360 ডিগ্রি গুণ এখানে চাপ বাই এখানে আমাদের আসবে 2 পাই। ক্লিয়ার? তাহলে এখান থেকে 2 পাই আর, সরি, পরিধি। তাহলে এখান থেকে দেখো উৎপন্ন কোণ আমাদের কত আছে, 120 ডিগ্রি, আর 360 ডিগ্রি গুণ চাপ আমাদের কত আছে 18 পাই, এখানে কত 2 পাই আর। আমার আর এর মান বের করতে হবে, তাহলে আরটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে আর ইকুয়াল টু 360 ইন্টু 18 পাই বাই 2 পাই ইন্টু 120 ডিগ্রি। এবার এখান থেকে পাই পাই কেটে দাও, এটা কেটে দাও, তাহলে কত হচ্ছে 9 দুগুণে 18, এটা কাটো, তাহলে কত হচ্ছে 3 12 36, তাহলে 3 9 27। ক্লিয়ার হলো অঙ্কটা? এবার যেটা লিখতে হবে যে ধরি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক, তারপর লিখে দেবে। আমরা জানি উৎপন্ন কোণ ইকুয়াল টু 360 ডিগ্রি। 360 ডিগ্রি কি কেন্দ্রে পুরো উৎপন্ন কোণ কত হয় 360 ডিগ্রি, তাকে আমরা এই পরিধি দিয়ে ভাগ করি। ওকে, পরিধি দিয়ে ভাগ করি এবং যে চাপ থাকে তাকে দিয়ে গুণ করি, তাহলেই আমাদের মোটামুটি যে কোণ উৎপন্ন হয় সেটা আমরা পেয়ে যাই। এই সূত্র ব্যবহার করে যদি বলে আমাদের উৎপন্ন কোণ বের করো, যদি চাপ দেওয়া থাকে ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে তুমি উৎপন্ন কোণ এখান থেকে কিন্তু বের করতে পারো। ক্লিয়ার? তাহলে একটা অঙ্ক দিয়ে আমরা কিন্তু আরো একটা অঙ্ক শিখে নিলাম। এবার চলো, এবার চলো আমরা পরে অঙ্কতে যাচ্ছি। কি বলছে দেখি, ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে পি যে কোনো একটা বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 5 সেমি হয় তাহলে ও পি ইকুয়াল টু 3 সেমি হলে, তাহলে পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করতে। এবার এটা কত নম্বর, 5 নম্বর কি 6 নম্বর? বাবা, অনেক কিছু রয়েছে। তাহলে এই আমাদের একটা বৃত্ত রয়েছে, এই বৃত্তের বলছে এখানে কেন্দ্র রয়েছে, আর ধরে নিলাম এখানে একটা পি রয়েছে। এবার আমরা এই ওপি যোগ করে দিয়েছি। এবার বলছে পি বিন্দুগামী যে জ্যা এর দৈর্ঘ্য সব থেকে ন্যূনতম, অর্থাৎ এই পি বিন্দুগামী জ্যা, আর সেটা ধরলাম এবি, এর দৈর্ঘ্য, এই জ্যাটির দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে হবে। আর এই যে ওপি এটা কিন্তু ন্যূনতম দূরত্ব 3 সেমি, আর এর ব্যাসার্ধ কত আছে 5। তাহলে এটা যদি 5 হয় তাহলে এটা কত 3 5, এটা কি অতিভুজ, তাহলে এটা কত হবে 4, P
পিবি অতিভুজের ক্ষেত্রে জানো তো একটা এই সূত্র থাকে 3 4 5, তোমাদের আগে বলেছিলাম কি করে আসে এখানে দেখো। তাহলে পিবি ইকুয়াল টু কত, পিবি ইকুয়াল টু পিবি এখান থেকে পিবি ইকুয়াল টু রুট ওভার অতিভুজ তার হোল স্কয়ার মাইনাস অফ লম্ব তার হোল স্কয়ার। এখানে লম্ব কত 3, তাহলে এখানে কত আসে 25 মাইনাস অফ 9, তাহলে এখানে কত আসবে রুট অফ 16 ইকুয়াল টু 4। অতএব এবি ইকুয়াল টু কত 2 ইন্টু 4 ইকুয়াল টু 8। কেন 2 ইন্টু 4 করলাম, এই যে সব থেকে ন্যূনতম দূরত্ব এই জ্যা এর ক্ষেত্রে তারা কিন্তু এই জ্যাকে সমান দুটো ভাগে ভাগ করে, এটা কিন্তু আমরা যেতে পড়ে ফেলেছি এবং প্রমাণও করেছি। এখন তো আমি প্রমাণ করে দেখাবো না, এটা অলরেডি যখন শিখে ফেলেছো। চলো এখানে শুধু ভাষাটাকে লিখবে এবং এরপরে তুমি এই দুটো জিনিস করে নেবে। ক্লিয়ার? সামনে রয়েছে একটু একটু কঠিন, সেখানে যাব, একটু জোর দেবো আমি। ওকে, 7 নম্বরটা একটু জোর দেখবে কি বলছে। পাশের চিত্রে এবিসি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে। ওকে, যদি যদি পরে দেখছি তো খারাপ হবে। এই একটা ধরে নিয়ে একটা ধরে নিলাম। এবার এবার কি বলছে এটা, ও নামকরণ করছি এইভাবেই, এ বি সি। ওকে, নামকরণের ক্ষেত্রে তেমন প্রভাব পড়বে না আপাতত, অঙ্কটা করিয়ে দিচ্ছি। দেখো এরা পরস্পর এ বি, এখানে বি থেকে সিতে আর বিন্দুতে, আর এখানে সি থেকে এ, এটা কিউ বিন্দুতে সেট করেছে। ওকে, আশা করি এরপরে কোনো প্রবলেম হবে না। পুরো নামটাকে এইবার চিত্রটাকে তুমি চাইলে ঘুরিয়ে দিতে পারো। ওকে, এইভাবে ধরে চিত্রটাকে ঘুরিয়ে দাও, বোর্ডটাকে ধরে। ক্লিয়ার? এবার দেখো, অথবা তুমি খাতাটাকে একটু ঘুরিয়ে ধরো, মানে মোবাইলটাকে একটু ঘুরিয়ে ধরো, দেখবে বইয়ের মতো চিত্রটা দেখতে হয়েছে। এবার দেখাচ্ছি আমি। এবার আমাদের বলছে কি এ বি। ওকে, আমরা লিখে নেব এ বি ইকুয়াল টু 5 সেমি, বি সি ইকুয়াল টু 7 সেমি, সি এ ইকুয়াল টু 6 সেমি বলেছে। ওকে, এবার আমরা মোটামুটি আমাদের এই এর ব্যাসার্ধ চেয়েছে, তাই তো? এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে বলেছে। এবার এখানে দেখো, খেয়াল করো, ধরি এই এর ব্যাসার্ধ, এ বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু x সেমি। এবার এক কাজ করব, এখান থেকে এটা কত হয়েছে x, অতএব এপি ইকুয়াল টু এ কিউ ইকুয়াল টু কত x সেমি, বা x, হ্যাঁ এখানে সেমি আছে তাহলে সেমি। তাহলে এখান থেকে আমরা এবার এইভাবে ঘুরবো। ওকে, তাহলে বিপি ইকুয়াল টু কত, তাহলে বিপি ইকুয়াল টু এ বি এর দৈর্ঘ্য থেকে যদি আমরা এপি বাদ দিই তাহলে আমরা পিপি পাবো। আবার এ বি ইকুয়াল টু কত, এ বি মাইনাস অফ এপিটাকে বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে 5 মাইনাস এক্স। তাহলে 5 মাইনাস এক্স, যেহেতু এইটার পেয়েছি কত 5 মাইনাস এক্স, তাহলে এটা বিপি আর বি আর তো সমান, অতএব বি আর ইকুয়াল টু কত 5 মাইনাস এক্স। তাহলে এটা পেয়েছি কত 5 মাইনাস এক্স। তাহলে এই বিসি ইকুয়াল টু কত আছে, বিসি ইকুয়াল টু আছে 7 সেমি, সেখান থেকে সি আর আমি বের করতে পারি। তাহলে সি আর ইকুয়াল টু সি এবং আর ইকুয়াল টু কত, এবার সিবি বা বিসি, বিসি মাইনাস বিআর
এখানে কত আছে 7, 7 থেকে আমরা এখান থেকে বাদ দেব 5 মাইনাস অফ এক্স, তাহলে কত হচ্ছে 7 মাইনাস 5 প্লাস অফ এক্স, তাহলে কত পাচ্ছি 2 মাইনাস 2 প্লাস অফ এক্স, তাই তো? তাহলে সি আর পেয়ে গেছে। এবার এখান থেকে দেখো এটা পেয়েছি কত 2 প্লাস এক্স, তাহলে এটা কত 2 প্লাস এক্স, ক্লিয়ার তো? এবার এখানে দেখো সি কিউ, সি কিউ আবার যদি এখান থেকে বের করি যে আবার সি কিউ ইকুয়াল টু বা সি আর কেন বললাম, ওকে হ্যাঁ ওকে সি আর এটা করেছি, তাহলে সি কিউ ইকুয়াল টু কত সি কিউ আর সি আর তো সমান, তাহলে 2 প্লাস অফ এক্স, এটা আমি বলতে পারি। আবার এখান থেকে যদি একটা কাজ করি যে এসি, আবার সি কিউ ইকুয়াল টু এসি, এসির থেকে যদি এ কিউ বাদ দিই তাহলে আবার সি কিউ পাবো। এখান থেকে এসি এর মান কত আছে 6 সেমি, 6 মাইনাস অফ এ কিউ বাদ দিলাম, এ কিউ কত আছে এক্স, তাহলে আমরা বলতে পারি যে এখানে সি কিউ পেয়েছি, এইভাবে এসে এই দিক থেকে সি কিউ পেয়েছি, আবার এই দিক থেকে এসে সি কিউ পেয়েছি। তাহলে আমরা এখান থেকে সি কিউ আর সি কিউ এরা তো মান আলাদা হতে পারে না, সুতরাং আমরা এদেরকে বলে দিতে পারি সমান। সুতরাং এখানে বলতে পারি শর্তে, তাহলে কি লিখবো 2 প্লাস এক্স ইকুয়াল টু 6 মাইনাস অফ এক্স, তাহলে এখানে তাহলে x এই পাশে আসলে x এর সঙ্গে x যোগ হবে 2x, 6 থেকে এই 2 ওই পাশে গেলে বিয়োগ হবে, তাহলে 4 থাকে, তাহলে x ইকুয়াল টু কত 4/2 ইকুয়াল টু 2। ক্লিয়ার হলো? দেখো একটু বুঝে নাও, আরেকবার বুঝে নাও। আমরা প্রথমে একটা ধরে নিয়েছি, সেখান থেকে এপি এ কিউ এপি আর এ কিউ ইকুয়াল টু x ধরেছি, তাহলে এই দিক থেকে এটা নিয়েছি, এই পুরোটা ছিল 5, তার থেকে এইটুকু বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমরা পেয়েছি। এবার এইটুকু আর এইটুকু সমান, তাহলে এই পুরোটা থেকে এইটুকু বাদ দিয়ে এইটুকু পেয়েছি, আবার এইটুকু সমান, আবার এই পুরোটা থেকে এইটুকু বাদ দিয়ে সরি এই পুরোটা থেকে এইটুকু বাদ দিয়ে আমি এইটুকু পেয়েছি। এইভাবে এই দুটোকে সমান করে দিলাম। ক্লিয়ার? একবার নিজে একবার ট্রাই করো, দেখো এর থেকে সহজ মনে হবে না কোনোভাবেই। চলো তাহলে আমি পরের অঙ্কতে যাচ্ছি। দেখো পরেরটা কি আছে, এবিসিডি একটা বৃত্ত চতুর্ভুজ এবং ও ওই বৃত্তের কেন্দ্র মেনে নিলাম। এবার যদি সিওডি ইকুয়াল টু 120 ডিগ্রি হয়, এটা আমাদের বৃত্ত, তার একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে। নিয়ে নিলাম এ বি সি ডি, এ বি সি ডি এটা আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। এবার কি বলছে, এটা আমাদের কেন্দ্র। এবার বলা হলো যে সিওডি কোণ ইকুয়াল টু 120 ডিগ্রি, সিও ডি আমরা যোগ করে দিলাম, তাহলে এটা পেয়েছি আমরা কত 120 ডিগ্রি। ওকে, এটা আমাদের 120 ডিগ্রি। এবার তারপর কি বলেছে দেখো, আরেকটা কোণের মান সম্ভবত দেয়া আছে বিএসি কোণ, তাহলে বিএসি কোণ অর্থাৎ এইটাকে যোগ করা হচ্ছে। ওকে, তাহলে এখানে কত গেছে 30 ডিগ্রি। গুড, তাহলে বিওসি কোণ, বিওসি কোণ তাহলে এইটা কত, বিওসি কোণ অর্থাৎ এই কোণটা আমাকে বের করতে বলেছে। আর দ্বিতীয়ত বলেছে বিসিডি কোণ, বিসিডি কোণ এই কোণটা বের করতে বলেছে। চলো এবার বের করতে বলেছে বিওসি কোণ আর বিসিডি কোণ। এখানে দেখো ভালো করে খেয়াল করবে কিন্তু, এখানে বি এ সি এটা কি কোণ, এই চাপের উপরে, এটা একটা চাপ, এই চাপের উপরে এটা আমাদের বৃত্তস্থ কোণ, তাই তো?
আর ঠিক এই চাপের উপর বি ও সি কোণ, এটা আমাদের কি কোণ? কেন্দ্রস্থ কোণ। তাহলে অতএব আমরা এখান থেকে কি বলতে পারি? বি ও সি কোণ ইকুয়াল টু 2 গুণা বি এ সি কোণ। তাহলে 2 × 30 ডিগ্রি ইকুয়াল টু কত হলো? 60 ডিগ্রি। বোঝা গেল তো? এটা আমাদের বৃত্তস্থ কোণ আর এটা আমাদের কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অথবা আমরা বলি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এবং বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এবার দেখো, এখান থেকে আমরা একটা জিনিস পেলাম, এটা পেয়েছি 60 ডিগ্রি, এটা পেয়েছি 120 ডিগ্রি, এটা পেয়েছি কত? 60 ডিগ্রি। ওকে, তাহলে এই বি ও ডি কোণ এর মান কত? বি ও ডি কোণ ইকুয়াল টু 120 প্লাস অফ 60 ডিগ্রি ইকুয়াল টু কত হলো? 180 ডিগ্রি, তাই তো? তাহলে একটা সরল কোণ, তাহলে একটা কি হলো? সরল কোণ, একটা সরল কোণ। তাহলে এখান থেকে বলতে পারি বিডি আমাদের কি? ব্যাস। বিডি আমাদের কি? ব্যাস। তাহলে এখান থেকে এবার আর এখানে থেকে দুটো ভাবে বলতে পারি। প্রথম পদ্ধতি আমি বলি যে বি ও ডি যেহেতু আমাদের ব্যাস, সুতরাং এটা আমাদের কি? অর্ধবৃত্ত। এটা আমাদের কি? এই পাশের টুকু অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ বি সি ডি কোণ এটা কত? 90 ডিগ্রি। অতএব বি সি ডি ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। এবার তুমি যদি এই যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক সেভাবে যদি করো, তাহলে এই চাপের উপরে এই বি ডি এ বি এই চাপের উপরে এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। এই যে কেন্দ্রস্থ কোণ কত? 180। যেহেতু এই পাশে 180, সুতরাং এই পাশে 180 হবেই। তাহলে 180 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 90। অর্থাৎ বি সি ডি কোণ এইভাবে 90 পাই। এখানে যদি সরল কোণ দিয়ে করি তাহলে আমাদের বিষয়টা আরো সহজ হয়। তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে মোটামুটি করে এখন নিজেদের মতো করে একটু লেখা প্র্যাকটিস করো। বইয়ের উদাহরণগুলো দেখবে লেখা প্র্যাকটিসের জন্য। যেহেতু তোমরা এইগুলো পড়ছো, এত কষ্ট করে খাটছো, সুতরাং আমি চাইবো তোমরা প্রত্যেকে 100তে 100 পাও। এই কারণে আমি যেটা বলছি সেটাকে না আওড়ে বা না মুখস্থ করে তোমরা তোমাদের মতো লেখার চেষ্টা করো, তাহলে এটা নম্বর কিন্তু বেশি এনে দেবে। হয়তো আমি যেটা বললাম সেটা তুমি মুখস্থ করে তাহলে কিন্তু এতে ভুল হবে, হয়তো ভুলে গেলে তখন কি করবে? এই কারণে আমি যতটা সম্ভব বোঝাবো, এরপরে লেখার দায়িত্বটা তোমাদের নিতে হবে। এবার দেখো, তারপরে অঙ্কে যাই। একটা অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে 3:8:5। এদের আনুপাতিক যোগফল কত হয়? 8 আর 8 16। ক্লিয়ার? এবার বলছে এই প্রথম জন আর দ্বিতীয় জনের এই যে লাভের অনুপাত আছে তার কিন্তু মোটামুটি অর্থাৎ এদের লাভের পরিমাণের পার্থক্য রয়েছে আমাদের 60 টাকা। এই অঙ্কটা আগেও করেছি। তাহলে আমরা যদি মোট লাভ x টাকা ধরি, ওকে, তাহলে এই জনের লাভ কত? 5x/16। আর এই প্রথম জনের লাভ কত? 3x/16। এদের মধ্যে পার্থক্য কত? 60 টাকা। তাহলে এখানে কত হচ্ছে? 2x/16 ইকুয়াল টু 60 টাকা। তাহলে এটা দিয়ে এটা কাটো, তাহলে 8 8 দিয়ে গুণ করো, 6 8 48 480 টাকা। ক্লিয়ার হলো? এই অঙ্ক কিন্তু আগেও করেছি, আমি শুধু মাত্র একবার প্রসেসটা দেখালাম। এবার পুরো ধরে নেওয়ার দায়িত্বগুলো, আনুপাতিক যোগফল করার দায়িত্ব, সেগুলো সব তোমাদের। একবার ট্রাই করো, না হলে দেখবে আগের সেটগুলোতে অঙ্কগুলো রয়েছে, যে সেটে রয়েছে সেটা আমি করে দিয়েছি বিস্তারিত। এবার চলো, এবারে লম্ববিতিকার শঙ্কুর উচ্চতা স্থির রেখে এখানে বলছে কি আমাদের উচ্চতা স্থির রেখে ভূমির ব্যাসার্ধ 3 গুণ করা হলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? চলো আরেকটা কই রাখছি। ওকে, আমরা ধরে নিই যে ব্যাসার্ধ একটা আমি আর ধরলাম, আর উচ্চতা আমার h। তাহলে আয়তন কত? 1/3
পাই আর স্কোয়ার এইচ। ওকে, এবার উচ্চতা আমার স্থির রয়েছে। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আমার এই ক্ষেত্রে কত? দ্বিতীয় ক্ষেত্রে 3x 3r। ওকে, আর উচ্চতা, উচ্চতা বলেছে স্থির, তাহলে এইচ। তাহলে এই ক্ষেত্রে আমার আয়তন কত? 1/3 পাই 3r তার হোল স্কয়ার ইনটু এইচ, তাই তো? তাহলে এখান থেকে কত পাচ্ছি? 1/3 পাই আর স্কয়ার এইচ, আর এখানে 3 এর স্কয়ারে কত হয়? 9, তাই তো? এবার আয়তনের পরিবর্তন এখান থেকে যদি এটা থেকে এটা যেহেতু বড় হয়েছে, তার থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে আমরা আয়তনের পরিবর্তন পাবো। তাহলে 1/3 পাই অফ আর স্কয়ার এইচ ইন্টু 9 মাইনাস অফ 1/3 পাই অফ আর স্কয়ার এইচ। ওকে, তাহলে এখান থেকে দেখো 1/3 পাই আর স্কয়ার আমাদের কমন যায়, পাই আর স্কয়ার এইচ কমন যায়। তাহলে এখানে কত পড়ে থাকে? 9 মাইনাস এখান থেকে পুরোটা কমন নেওয়া হয়েছে, সুতরাং পড়ে থাকে 1। তাহলে কত হয়? এটা সমান চিহ্ন দেব, 1/3 পাই অফ আর স্কয়ার এইচ ইন্টু 8। ক্লিয়ার? এখানে কি বলবে? যে আয়তনের পরিবর্তন, অতএব আয়তন বৃদ্ধি পেয়েছে, বা ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পেয়েছে, সেটাকে লিখে নিলে। এবার শতকরা পরিবর্তন কত? শতকরা আয়তন পরিবর্তন, আয়তন বলছে না ক্ষেত্রফল, আয়তন শতকরা কত? হ্যাঁ, আয়তন বলেছে। এবার দেখো, এবার এই যে কার উপর বৃদ্ধি পেয়েছে? এর উপর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ পূর্বে এ ছিল, তাহলে 1/3 পাই অফ আর স্কয়ার এইচ, আর বর্তমানে বৃদ্ধি পেয়েছে কত? বৃদ্ধির পরিমাণ 1/3 পাই অফ আর স্কয়ার এইচ ইন্টু 8 গুণ 100। এবার এইটুক কেটে দাও, এখানে কত থাকে? 8, 8 গুণা 100, 800% বৃদ্ধি পায়। এখানে উত্তর তোমাদের বইয়ে আছে, দেখলাম 200%। হয়তো আমি যদি ভুল করে থাকি তাহলে আমার উত্তরটা ভুল হয়েছে, যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে একটু জানাবে। আমি হয়তো ধরতে পারিনি কয়েকবার অঙ্ক করার পরেও, হয়তো বা বইয়ের উত্তরটা ভুল আছে। যদি আমারটা ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে অঙ্কটা, তুমি সঠিক অঙ্কটা পাঠিয়ে দিও এই নম্বরে 8900062505 নম্বরে। ওকে, যদি 200% তোমার কোনো অঙ্কে চলে আসে কোনোভাবে এই অঙ্কটার উত্তর, তাহলে চলো এবার আমি পরেরটা আমি দেখাচ্ছি। আশা করি কোথাও ভুল হয়নি এখানে। পরের যে অঙ্কটা রয়েছে দেখো, একটা আয়তঘনের তল সংখ্যা, আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা, তাহলে তল সংখ্যা, তল আমাদের x বলেছেন। এটা ধরে নিই একটা আয়তঘন, একটা কিউব, যেহেতু মেলানো হয়নি সুতরাং একটু এলোমেলো কালার লাগবে। এবার দেখো, এই কিউবের কটা তল আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, তাহলে তল সংখ্যা কত? 6। তারপরে কত আছে? যে ধার সংখ্যা, ধার সংখ্যা কাকে বলা হয়? এটা ওয়াই দিয়ে আছে তো, ওয়াই। ধার সংখ্যা কাকে বলে? এই যে পার্টগুলো এদেরকে বলে ধার সংখ্যা। ওকে, এদেরকে বলা হয় ধার সংখ্যা। তাহলে ধার সংখ্যা এখানে কত আছে? উপরে 4টে, নিচে 4টে, আর এই চারপাশে 4টে, তাহলে 12টা। তারপরে কি রয়েছে? শীর্ষবিন্দুর সংখ্যা দেয়া আছে যে, শীর্ষবিন্দু কাকে বলে বলে দিচ্ছি। এই যে কর্নার গুলো, একে বলা শীর্ষবিন্দু। তাহলে এরকম কর্নার 1 2 3 4 5 6 7 8, 8খানা কর্নার রয়েছে, তাকে বলবো আমরা শীর্ষবিন্দু। আরেকটা বলেছে আমাদের কর্ণের দৈর্ঘ্য পি একক। তাহলে পি ইকুয়াল টু কত? এখানে দেখো কর্ণটা কেমন হয়? সব থেকে বড় যে দৈর্ঘ্যগুলো, ওকে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত
এখান থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যগুলো সব থেকে বড়। এরকম নয় যে আমি এদের মধ্যে পরিমাপ করব, যেহেতু এটা ঘন, সুতরাং আমার এই সব থেকে বড় দৈর্ঘ্যের গুলোকে নিতে হবে, অর্থাৎ ঘরের এই কোণা থেকে এই নিচের এই কোণা পর্যন্ত। ক্লিয়ার? তাহলে কর্ণ এখানে সর্বোচ্চ পাবো 4খানা। এবার তোমাদের যে সমীকরণটা দেওয়া হয়েছে যে x মাইনাস y প্লাস অফ z প্লাস অফ p, এবার মানগুলো বসাও আর যোগ বিয়োগ করে নাও। চলো এবার পরের অঙ্কতে আমি যাচ্ছি। একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s। ওকে, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে 4 পাই আর স্কয়ার। ওকে, তারপর কি বলেছে যে আয়তন v, তাহলে v ইকুয়াল টু আয়তন, তাহলে 4/3 পাই অফ r কিউব। আমাদের কি বলেছে আর s কিউব বাই v স্কয়ার এর মান আমাদের বের করতে বলেছে। চলো এবার s ইকুয়াল টু কত, 4 পাই আর স্কয়ার, তারপর 3, আর এখানে v স্কয়ার 4/3 পাই অফ আর কিউব তার পাওয়ার 2। এবার প্রত্যেকে বসিয়ে দাও, তাহলে 64, 4কে 3 বার গুণ করলে, এবার পাই তার হোল কিউব r⁶, এখানে 2, 3 2 6, এখানে কত হবে 16 বাই 3 এর স্কয়ারে 9 পাই এর স্কয়ার, এখানে r⁶। ওকে, এবার মোটামুটি করে এদেরকে কেটে দাও চুপ চুপ। এবার এটাকে কাটো, এটাকে কাটো, তাহলে একটা মাত্র পাই পড়ে থাকে। এবার 16 দিয়ে একে কাটো, তাহলে কত থাকে 4, তাহলে 4 উপরে উঠে যাবে, তাহলে এখানে হবে 9 গুণা 4 গুণা পাই, তাহলে 4 নং 36 পাই। এটাও তোমাদের বইয়ে কিন্তু উত্তরটা ভুল আছে। ওকে, এটা বইয়ের অঙ্ক, তুমি বইয়ের থেকেও মিলিয়ে নিতে পারো। তাহলে চলো আপাতত হয়ে গেল আমাদের পুরো বিষয়গুলো, মোটামুটি বেশ 12খানা অঙ্ক আমরা খুব সহজে করে নিলাম। এবার দেখো, যদি পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো শুধুমাত্র লিখে দাও আই হ্যাভ ডান, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার সঙ্গে ছিলে। আর যদি কোথাও অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই আমাকে জানিও, কমেন্টে জানিও। এবার এরপরে তোমরা কোন টপিকের উপর ভিডিওগুলো চাও সেগুলো অবশ্যই আমাকে জানাও। আর অনেকে বলছো যে টেস্ট পেপারের 5 নম্বরের প্রশ্নের সলিউশন দেওয়ার কথা, আমি চেষ্টা করব, যদি আমার হাতে খুব সময় থাকে তাহলে অবশ্যই আমি বানানোর চেষ্টা করব, কিন্তু যদি সময় না থাকে আর টেস্ট পেপার থেকে তোমরা এই বইয়ে যে অঙ্কগুলো রয়েছে, বইয়ের অঙ্কগুলো যেগুলো রয়েছে সেগুলো একটু বারবার প্র্যাকটিস করো, তাহলেই হবে। তাহলে মোটামুটি ওখান থেকেই কমন চলে আসে, ইসে আসে না। আর ওই টেস্ট পেপারে যে বিভিন্ন টেস্ট পেপারে যে ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন থাকে সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসে না, সেগুলো একটু মাথায় রেখে অঙ্কগুলো করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। চলো টাটা।